শ্রমিক ভট্টাচার্যের উপর হামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে থানায় অভিযোগ দায়ের। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ২০২০ সালের ৬ অক্টোবর ডায়মন্ড হারবারে শ্রমিক ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ ওঠে। স্রোতের পোল মোড়ে শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আর এই হামলার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ লোকজন জড়িত ছিলেন, এমনটাই অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, জাহাঙ্গীর খান সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। আমাদের প্রিয় শ্রমিকদাকে ২০২০ সালে স্রোতে বলে কাছে অ্যাটাক করা হয়। কোনো মামলায় সে সময় করেনি পুলিশকে কমপ্লেন করা হয়েছিল। আমি নিজে কথা বলেছিলাম এসপির সঙ্গে, কিন্তু ৬-১০-২০২০ ঘটনাতে কোনো কমপ্লেন দায়ের হয়নি এবং কাউকে অ্যারেস্ট তো দূরের কথা। সেই জন্য আজকে আমরা সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে নতুন করে অভিযোগ দিলাম সমস্ত এভিডেন্স দিয়ে, এবং প্রত্যেক যারা যারা অ্যাকিউজড পার্সন রয়েছিল তাদের নাম দিয়ে, এবং তার সঙ্গে আরও ৭০ টোটাল দিয়েছি ৭৬ জনের, আর অভিষেক ব্যানার্জি আর সুমিতকে নিয়ে ৭৮ জন, এছাড়াও 79 এবং আরও ২০-২৫ জন। আর এই গোটা ঘটনায় দুঃখ প্রকাশ অনন্ত মহারাজের। এই গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অনন্ত মহারাজ। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এবার দলেরই সাংসদকে দল থেকে বহিষ্কারের দাবি তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। অন্যদিকে রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের নাম বদলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশনায়ক সম্পর্কে বিজেপির সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কঠোর শাস্তিতে সরব বিভিন্ন মহল। এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এই মহারাজ যে কথাগুলো বলছে এগুলো তো শুধু আপত্তিজনক কথা নয়, চরম আপত্তিজনক কথা নয়, এগুলো মূর্খের মতন কথা। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, আরো কিছু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এত মূর্খ যে এভিডেন্স মানে কি তা পর্যন্ত জানে না। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে তো বিজেপির সদস্য করা হয়েছে, সেই সদস্যতা খারিজ করে দেওয়া উচিত। ধরে রাখবে কি পিছিয়ে রাখবে, ওরাই তো করেছে। আর ওই তো শুভেন্দু অধিকারী বলেছিল তো, অনন্ত মহারাজের আশীর্বাদ আমার মাথার উপর আছে বলে তো আজকে আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি, এটাও তো বলেছিল। নর্থ বেঙ্গলে যে অনন্ত মহারাজের আশীর্বাদ আছে, আমি আগামী দিনে মুখ্যমন্ত্রী হব, এটাও তো বলেছিল শুভেন্দু অধিকারী। নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্ট নিয়েই বুধবারই হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এই প্রশ্নের আবহেই আবার বীরভূমের রামপুরহাটে দেখা গেল এই ছবি। রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের নাম বদলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে গেরুয়া বোর্ডে লেখা রয়েছে নতুন নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, সঙ্গে রয়েছেন রামপুরহাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকত। বিজেপি আরএসএস এর যে সংস্কৃতি, তারা স্বাধীনতা আন্দোলনকে তারা স্বীকার করে না। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পরিবর্তন করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেজর কুকুর বলেছিল, কোন সিপিএম? যারা নেতাজি সুভাষচন্দ্রকে হিটলারের দালাল বলেছিল, তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্রের সম্মান রক্ষার জ্ঞান আমাদেরকে নিতে হবে। পৌরসভার চেয়ারম্যান উপস্থিত থেকে রাস্তাটাকে আমাদের ফাঁকা আছে বলেছিলেন বলেই নামকরণ করা হয়েছে।
যদিও পুরো চেয়ারম্যান আবার অন্য কথা বলছেন। বিজেপির তরফ থেকে একটা বলেছিল রাস্তাটার নামকরণ শ্যামাপ্রসাদের নামে নামকরণ রাস্তা করবেন, সেই প্রপোজাল আমাদের কাছে এসেছিল। এখন পর্যন্ত যেমন যে রাস্তা আছে সেই রাস্তার নামকরণই আছে। পৌরসভার তরফ থেকে এখনো পর্যন্ত নামকরণ পরিবর্তন এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। রাস্তার পুরনো নাম ফেরানোর দাবিতে পুরসভা ও রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিএম। কৃষ্ণেন্দু অধিকারী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রীর নির্দেশে কেশপুরে 2024 সালের ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীকে সভায় যেতে বাধা, হামলার অভিযোগে দায়ের করা হয়েছে এফআইআর। আর তাতে তৃণমূলের তৎকালীন 2 অঞ্চল সভাপতি সহ 10 জনের নাম রয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক পুরনো মামলার ফাইল খুলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে 2024 সালের কেশপুরের ঘটনায় নতুন করে শুরু হয়েছে তদন্ত। তৃণমূলের তৎকালীন 2 অঞ্চল সভাপতি সহ 10 জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। 2024 সালের 21শে মে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোট প্রচারে গেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাওয়ার পথে ছুতারগেড়া সরিষাখোলাতে দফায় দফায় বাধার মুখে পড়েন বিজেপি নেতাকর্মীরা। ফেরার পথেও হামলা চালানো হয়। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয় বলেও অভিযোগ। সভা থেকে ফেরার পথে সরিষাখোলায় নিজের কনভয় থেকে নেমে আসেন তিনি। সরাসরি হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিকদের। আমার মিটিং এ গেছে, ছেলেকে মেরেছে, কোথায় তারা? পালিয়ে গেছে না? জন মারছিল, আপনি ছিলেন, গাড়ি গাড়ি দেখছিলেন। বেতন কি ভাই কোথায় আপনাদের না? 1 টাকা বেতন পায়, লজ্জা লাগে না? ইলেকশন কমিশনের আন্ডারে আছে সাহস। এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কেশপুরে দাঁড়িয়েই ফাইল খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। এরপরই কেশপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তারক জানা। খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় দায়ের হয় মামলা। যারা দুষ্কৃতী আছে ওদের নেতৃত্বে এবং এই সাথে আরো অনেকে যে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার চেষ্টা করে এই সেটায় এবং আমাদের কর্মীদের ওখানে আহত হয়, তৎকালীন আমরা এফআইআর করতে পারি, কারণ রাতের অন্ধকারে যে আবার বাড়িতে শাসানি ধমকানি হয়। তৃণমূলের কেশপুরে 11 নম্বর অঞ্চলের প্রাক্তন সভাপতি কাজী শাহাদাত, 14 নম্বর অঞ্চলের প্রাক্তন সভাপতি ভাস্কর চৌধুরী সহ 10 জন তৃণমূলের নেতা কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আপনার নাম শুনেছেন বেঙ্গল ফাইলস, মানে একটা সিনেমা। কেশপুরে সেরকম সিনেমা নয়, এখানে তো সন্ত্রাস, ভয়, ভীতি, আতঙ্ক, অত্যাচার, লুটপাট, এটা একটা মানে ট্র্যাডিশন করে তুলেছিল তৃণমূল কংগ্রেস। শুভেন্দুবাবু অনেকবার কেশপুরে এসেছেন, যতবারই এসেছেন এখানে বিভিন্নভাবে আক্রান্ত করা হয়েছে। আগামী দিনে আরো অনেক মামলা রুজু হবে, কারণ এখানে বহু অর্থনৈতিক কেলেঙ্কারি এই তৃণমূল কংগ্রেসের নেতারা করেছে। পুলিশকে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। একটা পলিটিক্যাল লাইন মাননীয় মুখ্যমন্ত্রী বা তাঁর দল একটা স্থির করে দিচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী যখনই এই ধরনের একটা ফাইল খোলা একটা ঘোষণা করেন, তখন হচ্ছে সেই এলাকায় উনি মিসড কল দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে থাকলে পুলিশ দিয়ে হ্যারাস করাবো, তোমরা ডিস্টেন্স তৈরি করো, অন্যদিকে যাও। ওপর থেকে নিচ, সাংসদ থেকে বিধায়ক, বিধায়ক থেকে কাউন্সিলর, কাউন্সিলর থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে বুথ কর্মী, একেবারে এই ধরনের মিসড কলের উপর পুলিশকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে পুরনো একটি তোলাবাজির মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আসিফ ইকবাল। সৌমেন চক্রবর্তী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। মাইকে ঘোষণা করে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শিউরির বাড়িতে নোটিশ দিল পুলিশ। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে নোটিশে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম
সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও চাপে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। মাইকে ঘোষণা করার পর তার সিউড়ির বাড়িতে নোটিশ দিল পুলিশ। বুধবার রাতে টুলু মণ্ডলকে আদালতে হাজির হতে বলে মোহাম্মদবাজারের সোতশাল গ্রামে মাইকে প্রচার করে পুলিশ। মাননীয় এসিজেএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30 মধ্যে বা তার আগে মাননীয় এসিজেএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। পরে তার সিউড়ির বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে টুলুকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে নোটিশে। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তি হদিশ পেয়েছে পুলিশ। পরিবার ও কোম্পানির নামে পাওয়া গিয়েছে 400 বিঘারও বেশি জমির নথি। কিন্তু ডিসিআর জালিয়াতি কাণ্ডে এখনো টুলু মণ্ডলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছেন সিউড়ির এসিজেএম আদালত। এরই মধ্যে সোমবার গ্রেফতার করা হয়েছে টুলু সিন্ডিকেটের আরও 3 সদস্যকে। ধৃতরা হলেন আমির সোহেল ওরফে রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ ও শেখ নূর আলম। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের প্রত্যেকেই টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলি চলত সেখানে টাকা পয়সা সামলানোর দায়িত্বে ছিলেন। মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকার রাজস্বের লোকসান হয়েছে। এখনো পর্যন্ত হদিশ মিলেছে টুলুর 220 কোটি টাকা ও 15 কেজি সোনার। এই প্রেক্ষিতে এবার মাইকে ঘোষণা করে এবং নোটিশ দিয়ে টুলুকে আদালতে হাজির হতে বলল পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। হাবড়া থেকে জঙ্গির সন্দেহে ধৃত রানা রৌফের কাছে মিলল সন্দেহজনক নোটবুক। এসটিএফ সূত্রে দাবি, সেখানে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো একাধিক মোবাইল নাম্বার। বিদেশ থেকে চলছিল অপারেশন, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জঙ্গি হামিম মণ্ডলের গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে রানা রৌফ নামে এক পাকিস্তানি নাগরিককে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এদেশে ঘাঁটি গেড়ে আইএসআই এর চর হিসেবে কাজ করার। এসটিএফ সূত্রে খবর, তদন্তকারীদের স্ক্যানারে এখন ধৃতের থেকে বাজেয়াপ্ত একটি নোটবুক। সেই নোটবুকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিভিন্ন মোবাইল নম্বর লেখা রয়েছে বলে এসটিএফ সূত্রে দাবি করা হয়েছে। প্রশ্ন উঠছে, জঙ্গি সন্দেহে ধৃত রানার নোটবুক থেকে পাওয়া এই নম্বরগুলি কাদের? তবে কি পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে একটা নাশকতামূলক নেটওয়ার্ক তৈরির চেষ্টায় ছিল সে? সূত্রের খবর, তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে এই সমস্ত মোবাইল নম্বর ব্যবহারকারীরাও। ইনফরমেশন আসছে তখন ওয়ার্কআউট করে আমরা একটা লোককে ধরছি, তারপরে নেটওয়ার্ক কীরকম আছে ওইগুলো তদন্ত চলছে। ওইসব বিষয়ে আমরা লক্ষ্য রেখেছি। আমাদের লোক জয়েন্ট ইন্ট্রোগেশন হচ্ছে না, যেটা ওয়েস্ট বেঙ্গল এসটিএফ কাছে আমাদের লোক সঙ্গে আছে। পাশাপাশি সন্দেহভাজন ওই পাকিস্তানি জঙ্গির সূত্র ধরে রাজ্য পুলিশের এসটিএফের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এসটিএফ সূত্রে দাবি, ইতিমধ্যেই রানাকে জিজ্ঞাসাবাদ করে এমন 5 জনের সন্ধান পাওয়া গেছে যাদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। এসটিএফ সূত্রে দাবি, তাদের সঙ্গে সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি রানা রৌফের নিয়মিত যোগাযোগ ছিল। একাধিক যে কোডের যে নাম্বারগুলো পাওয়া গিয়েছে সেই ব্যক্তিদের সঙ্গে নেপালে বসে তার সরাসরি যোগাযোগ এবং পরবর্তীকালে ফোনের মাধ্যমেও যোগাযোগ, এবং এই যে যোগাযোগগুলো তাদের মধ্যে ছিল সেই যোগাযোগের ক্ষেত্রে তারা যেটা জানতে পারছেন যে কাসিফ, হানিফ চৌধুরী, জেডি এবং হারুম সফদার এছাড়াও আরও বেশ কয়েকজনের নাম তারা পেয়েছেন, যে ব্যক্তিরা সরাসরি আইএসআই এর অপারেটিভস এবং তাদের সঙ্গে যোগ তার রয়েছে এই ব্যক্তির রানার, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, ভুয়ো ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় রেকি করেছিল রানা রৌফ ওরফে ওয়াহাব আলম। এসটিএফ সূত্রে দাবি, সন্দেহভাজন এই পাকিস্তানি জঙ্গি কলকাতার ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাঠিয়েছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে। বিএসএফ ও ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির ওপরে নজর রাখছিল সে। ব্যারাকপুর সেনা ছাউনির আশেপাশেও রেকি করেছিল, নজরদারি চালিয়েছিল কলকাতা বিমানবন্দরে, পাশাপাশি দিল্লির বেশ কিছু জায়গাতেও নজর রাখছিল বলে এসটিএফ সূত্রে খবর। কার সঙ্গে ওর লিঙ্ক ছিল, কিভাবে ছিল, কী আর প্ল্যানিং করছিল এবং আর অন্য জায়গায় ওর কারা কারা আছে সঙ্গী সাথী, ওইগুলো বিষয়ে আমরা দেখছি। এসটিএফ সূত্রে খবর, রাজ্যে এসআইআর চলাকালীন বাতিল হয় রানা রৌফ ওরফে ওয়াহাব আলমের ভোটার কার্ড। তারপরই তপসিয়া এলাকা থেকে গা ঢাকা দেয় সে। এসটিএফ এর যারা গোয়েন্দারা তারা জানতে পেরেছেন যে এই যে কার্ড সেগুলো কিন্তু যে বানানো হয়েছিল এখানে, এবং এখানে এসেও রানা রৌফ সে ওয়াহাব নামে
এখানে থাকছিল। রানা রাউফের ক্ষেত্রে এই যে ভোটার আইডি কার্ড বানানো হয়েছে, আধার কার্ড যে বানানো হয়েছিল, এই ভোটার আইডি কার্ড বানানোর ক্ষেত্রে কে এনওসি দিয়েছে বা কোনো রকম চিঠি জমা পড়েছিল সেই পরিপ্রেক্ষিতেই এই ভোটার আইডি কার্ড তৈরি হয়েছিল কিনা সেগুলোও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এসটিএফ সূত্রে দাবি, সীমান্ত পেরিয়ে বাংলাদেশ হয়ে নেপালে পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল রানার। সূত্রের খবর, বেনাপোলে তাকে রিসিভ করতে কয়েকজন দাঁড়িয়েও ছিল। তারা কারা? সন্দেহভাজন পাক জঙ্গি রানা রউফের সঙ্গে তাদের কি যোগ? ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ। আবির দত্ত, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।